সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অঙ্কুর আবৃত্তি উৎসবের ধারাবাহিক আয়োজন আবৃত্তি এবং অনুষ্ঠানে। আবৃত্তি এবং অনুষ্ঠান অঙ্কুরের এই উৎসবের একটি পর্ব। অঙ্কুরের প্রতিষ্ঠা বার্ষিকী একটি উৎসব আমরা করতে চেয়েছিলাম, যে উৎসবটি করোনা কালের কারণে আসলে যেভাবে উৎসব হবার সেভাবে হয়নি। এখন সেভাবে হয়নি বলে তো আর উৎসব থেমে থাকতে পারে না, তাই আমরা প্রযুক্তি সহযোগিতা নিয়ে যেভাবে করা যায় সেভাবেই করবার প্রস্তুতি নিয়েছি এবং উৎসবকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটি ভাগ হচ্ছে শিশুদের জন্য। শিশুদের পর্বে মূলত যেটি ঘটবে, শিশুরা আবৃত্তি করে জমা দিচ্ছে। আমাদের একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে জমা দিচ্ছে। অংশগ্রহণকারী এখানে যারা আছেন তাদের কাছে একটু অনুরোধ, যখন আপনারাই আপনাদের মাইক্রোফোনটা অন অফ করে নেবেন। যখন একজন কথা বলছি বাকিরা একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন, তাহলে শব্দ সকলের জন্য শুনতে সুবিধা হবে। যা বলছিলাম, অঙ্কুরের এই আবৃত্তি উৎসব দুই পর্বে, শিশুদের জন্য একটি পর্ব, আরেকটি পর্ব বড়দের জন্য। বড়দের এই পর্বটিতে আমরা ফরিদপুর অঞ্চলের এক একটি জেলাকে এক একদিন নিয়ে আয়োজন করছি। প্রথমে আমরা একটি উদ্বোধনী পর্ব করেছিলাম। সেই পর্বে আমাদের সঙ্গে সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে প্রতি পর্বেই কেন্দ্র থেকে একজন করে অতিথি এবং একটি জেলা থেকে কয়েকজন করে আবৃত্তি শিল্পী নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। ইতোমধ্যে আমরা মাদারীপুর, রাজবাড়ী শেষ করেছি এবং আজকে আমাদের সঙ্গে গোপালগঞ্জের অতিথিরা যুক্ত হয়েছেন। গোপালগঞ্জের দুজন আবৃত্তি শিল্পী আমাদের সঙ্গে আছেন, জীবনানন্দ ঠাকুর এবং রোকাইয়া জামান সিথি। আমি প্রথমে সবার আগে চলে যাব আমাদের সভাপতি, অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী কুশলের কাছে। কুশল ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে কিছু কথা শুনবো, তারপরে আমরা একে একে অন্যদের কথা এবং আবৃত্তিতে যাব। আমি আমন্ত্রণ জানাচ্ছি আবু সুফিয়ান চৌধুরী কুশল। আমরা উপস্থাপক, আমাদের সংগঠন অঙ্কুরের সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা জানতে পারলাম যে কেন আমরা এই অনুষ্ঠানটা করছি। তো আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 6 জুন, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে করোনার কারণে আমরা ওইভাবে করতে পারিনি। আর অঙ্কুরের দুটি দল কাজ করি আমরা, একটি বড়দের আর একটি হচ্ছে শিশু থেকে কিশোর একটা দল আছে। তো আমরা শিশুদের প্রাধান্যটাই বেশি দলে। তো ওদের জন্য কি করা যায় আমি সেক্রেটারির সাথে আলাপ করলাম, আমার সাধারণ সম্পাদকের সাথে। তখন ও আমাকে একটা অনুষ্ঠানের ডিজাইন করে বললো যে এইভাবে করা যায় কিনা, কি বল? তেমন না, এটা তো ভালোই করা যায়। আমরা যারা বড় আছি তাদের জন্য এভাবে করছি, আর শিশুদের জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা, এবং ওদের শেষের দিকে ওদের নিয়ে একটা বা দুটো অনুষ্ঠান আমরা করব। এই হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক বার্ষিকী চলছে। আমরা সেটাকে যুক্ত করে নিয়েছি আমাদের সাথে। আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে চলে আসলো আগস্ট মাস, শোকাবহ আগস্ট, যে আগস্টে আমরা আমাদের জাতির জনককে হারিয়েছি তার পরিবারের অনেক সদস্যকে এবং অন্যান্য নেতৃবৃন্দকে হারিয়েছি আমরা। তখন আমরা বললাম যে পুরো আগস্ট মাসই আমাদের তাহলে অনুষ্ঠান থাক, শোকের আবহ থাকবে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর একটি বিশেষ মাস হচ্ছে আগস্ট মাস, যে মাসে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। জীবিত ছিলেন মাত্র দুজন, তারা একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, ছাড়া তার পরিবারের সবাই নিহত হয়েছেন।
যারা নিহত হয়েছেন 15ই আগস্টে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন কেন্দ্রের, আমি পুরো নাম বলছি না, কেন্দ্রের যুগ্ম সম্পাদক রনি আছেন, গোপালগঞ্জের দুজন। আমি তাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি সঞ্চালককে অনুরোধ করবো অনুষ্ঠান শুরু করতে। সভাপতিকে ধন্যবাদ। আমরা রনি ভাইয়ের কাছে যাব। রনি ভাইয়ের কাছ থেকে আমরা আহ, একটুখানি কথা শুনবো। প্রথমত মুজিব বর্ষ, আগস্ট মাস এবং অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র। অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে সম্ভবত রনি ভাইয়ের এটি প্রথম সরাসরি অংশগ্রহণ, কিন্তু এই মানুষগুলোকে খুব একটা অচেনা না বোধ হয়। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে একরকম পরিচয় তো আছেই, তার বাইরেও আমাদের সভাপতিও তার অচেনা না নিশ্চয়ই। তো সব মিলে একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনবো। অনেক ধন্যবাদ মেহেদী হাসান সোহেব, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি কুশল চৌধুরী, স্থানীয় মানুষ, শিল্পীরা যারা আছেন একসঙ্গে এবং আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রকে তাদের এই আয়োজনের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে আমরা জাতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুজিব বর্ষ উদযাপন করছিলাম। তার মধ্যে এখন আমরা শোকের মাস আগস্ট পার করছি। সম্মানিত সভাপতি কুশল চৌধুরী তার ঐতিহাসিক প্রেক্ষাপটটিও বললেন, যা আমাদের সবার জানাও বটে। এই উৎসবের বছরে শোকের মাস অতিক্রম করা সবকিছু মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য, স্বজন, রাজনৈতিক সহকর্মী যাদের আমরা হারিয়েছি, এর মধ্যে আমরা যাদের হারিয়ে এই জাতির সবচাইতে কলঙ্কময় ট্র্যাজেডির শিকার হয়েছে, জাতির পিতা সহ বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমরা সকল আয়োজন পালন করছি, উদযাপন করছি। এবং তারই সঙ্গী হয়েছে অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র, এবং এই সঙ্গী হওয়ার মধ্যে তারা শিশুদেরকেও যোগ করেছে। আমি মনে করি এই সমাজ সংস্কৃতির বিকাশে এটি অনেক বড় ধরনের একটি অবদান, অনেক বড় একটি সংযোজন। কেননা প্রজন্ম থেকে প্রজন্মে যদি চেতনার কথা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া না যায় বা না হয়, তাহলে আমাদের মতো একটি জাতি, যে জাতি স্বাধীনই হয়েছিল অসাম্প্রদায়িক, প্রগতিশীল, মানবতাবাদী, সাম্যের চেতনার উপর ভিত্তি করে, রনি বোধহয় হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। নেটওয়ার্ক বোধহয় খুব একটা সমর্থন দিচ্ছে না। রনি ভাই শব্দ এবং ছবি দুটোই থেমে গেছে। আমরা আবার রনি ভাইয়ের কাছে আসবো, নিশ্চয়ই এই অবস্থা কাটিয়ে রনি ভাই ফেরত আসবেন ঠিকঠাক ভাবে। আমরা রনি ভাইয়ের কাছে আবারও আসবো। আমরা একটু জীবনানন্দ ঠাকুরের কাছে যাই। আজকে যেই কথা আমরা বলছিলাম যে মুজিব বর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আগস্ট মাস, আজকে খুব পরিকল্পিতভাবে না হলেও আগস্টের একেবারে শেষ পর্যায়ে এসে যেই জেলাটি আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, যেই জেলা শিল্পীরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মভূমি এবং তার সমাধি সেখানেই, গোপালগঞ্জের শিল্পীরা আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা একটু জীবনানন্দ ঠাকুরের কাছ থেকে আহ তাদের সাংগঠনিক চর্চা বিষয়ে একটুখানি শুনবো, তারপরে আমরা আবৃত্তিতে যাব। ধন্যবাদ মেহেদী হাসান সোহেব ভাইকে। আমি প্রথমেই অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রকে ধন্যবাদ জানাই। আগস্টের এই শোকাবহ মাসে আমাদের গোপালগঞ্জবাসীর তরফ থেকে, সুপ্রভাতের তরফ থেকে, গোপালগঞ্জের তরফ থেকে এখানে আপনাদের সঙ্গে যুক্ত হতে
পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত। গোপালগঞ্জের সন্তান হিসাবে আসলে গর্বিত। আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি যে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্য জন্মভূমি গোপালগঞ্জ, এবং সেই গোপালগঞ্জেরই সেই টুঙ্গিপাড়ারই ছেলে আমি। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ, যে গ্রামে বাড়ি, টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা পার্শ্ববর্তী গ্রামে, এবং আমাদের বাড়িও গিমাডাঙ্গার জাস্ট পাশের গ্রাম বাঁশুড়িয়াতে। তো সেইভাবে আমি আসলে খুবই গর্বিত জাতির পিতার পুণ্যস্থানের আহ, একজন আহ, মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আর গোপালগঞ্জের ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার একটি অঙ্গ সংগঠন হলো সুপ্রভাত আবৃত্তি অঙ্গন, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বেশ কিছু আয়োজন আমাদের মঞ্চস্থ করার পরিকল্পনা ছিল, কিন্তু এই মুজিব বর্ষে আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয়াবহ ভাইরাস আমাদের পুরো বিশ্বকে আক্রমণ করেছে। করোনা ভাইরাসের কারণে আমরা আসলে সেই আমাদের পরিকল্পনা মোতাবেক কাজ করতে পারিনি। এটা আসলে আহ, প্রাকৃতিকভাবে একটা বিপর্যয়, যার জন্য হয়তো আমরা সেই আমাদের আহ, উপস্থাপনা পরিবেশন করতে পারিনি। কিন্তু আমাদের এই যে অন ইয়ারে বা অনলাইনে যে উপস্থাপন করার যে প্রক্রিয়াটা চালু হয়েছে, বা যে সুযোগটা আমরা পাচ্ছি, এর মাধ্যমে অন্তত কিছু আহ উপস্থাপনা আমরা বা কিছু পরিবেশনা আমরা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পারছি। এটা একটা আনন্দের বিষয়। তো আমি আর কথা না বাড়িয়ে আমি একটি আবৃত্তি করতে চাই। আহ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করেই এই আবৃত্তিটা করছি। আহ কবিতাটি লিখেছেন আমার শ্রদ্ধেয় গুরুজি, আমার বাবা রাখাল কিশোর ঠাকুর। তো আমি ওনার এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আজ তোমার জন্মদিন, কথা ছিল সেই হাস্যোজ্জ্বল মুখ আর এক পৃথিবী ভালোবাসা নিয়ে তুমি থাকবে আজ এই আসরে আমাদের মাঝে। কিন্তু আজ তুমি নেই। দুর্দাম দুর্নিবার গতি নিয়ে যে জীবনের ছিল শুরু, বন্ধুর হতে বন্ধুর পথ অতিক্রম করে কত চড়াই উৎরাই পার হয়ে সেই ৪৭, ৫২ আর ৭১-এর নির্মম ইতিহাসকে ভেঙে চুরমার করে ৯ মাস মৃত্যুকূপের মধ্য থেকে শুধুমাত্র ভালোবাসার অমোঘ টানে নিয়তিকে বলেছিলে, সরে যাও, চলে যাও, আমি আমার বাংলায় যাব, আমি আমার মায়ের কাছে যাব। আজ আমরা যখন বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তারা জড়িয়ে ধরে বিলাপ করে। মনে হয় যুদ্ধ শেষে ৯ মাস পর যখন তুমি প্রথম বাংলার মাটিতে পা রাখো, তোমার চোখ ফেটে আসা অশ্রু রুমাল ছাপিয়েছিল, আনন্দের উন্মাদনায় মুখ লুকিয়েছিল বুকে। তেমনি বর্ণাঢ্যদের মাঝে তোমার অসহায় মানুষকে জড়িয়ে ধরার ছবি দেখতে পাই, শুনতে পাই। যেমন তুমি ৭ই মার্চ বলেছিলে, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল। আজ যেন তুমি আকাশ ভেদী দৃষ্টি মেলে দুরন্ত জলোচ্ছ্বাসকে বলছো, আর আমার অসহায় মানুষের বুকে আঘাত হানার চেষ্টা করো না। তোমার গগনভেদী সহস্র থাবায় আমার বক্ষ করো বিদীর্ণ। সত্যি তাই হলো। যারা তার ভালোবাসার ফুলগুলোকে দোলে পিষে পথের ধুলোয় মিশিয়ে দিল, সাজানো বাগানটাকে দিল পুড়িয়ে ছারখার করে। আজও যারা বেহায়া হায়নার মতো রক্তের গন্ধ খুঁজতে রূপ বদলায় ক্ষণে ক্ষণে প্রতিদিন, তাদেরকে ক্ষমা আর ভালোবাসার দৃষ্টি দিয়ে বলেছিলে, সাজাতে বাগান, ফোটাতে ফুল। হ্যাঁ,
তারা ফুল ফুটিয়েছে তোমার বুকে স্ট্রেন গান চালিয়ে, চাপ চাপ রক্তের তাজা গোলাপ। তোমার স্মৃতি শুধুই স্মৃতি, বলতে নেই, কণ্ঠরুদ্ধ হয়, ঝাপসা হয় চোখ। তবুও আজ হেসে বলবো, শুভ হোক তোমার জন্মদিন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জীবনানন্দ ঠাকুরকে। আমরা আবার একটু রনি ভাইয়ের কাছে যাই। রনি ভাই মাঝপথে প্রযুক্তির জটিলতায় চলে গিয়েছিলেন। রনি ভাইয়ের কাছে যাই। রনি ভাইয়ের ধন্যবাদ। সাথে আহ, বলে কথা বলে একটা কবিতাও শোনাবেন রনি ভাই। আচ্ছা, ধন্যবাদ শোয়েব। হ্যাঁ, কথা বলতে বলতেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরকমই ঘটছে আর কি। এখন আসলে অনেক বেশি চাপ থাকে তো ইন্টারনেটে, অনেক অনলাইন প্রোগ্রাম হচ্ছে, অনেক লাইভ হচ্ছে, সবকিছু মিলে ইন্টারাপশনটাও বেশি। তো আমি কথা বলছিলাম যে আমি অবশ্যই অঙ্কুরকে ধন্যবাদ জানাই তাদের এই আয়োজনের জন্য, আয়োজনের সাফল্য কামনা করি। এবং আমি মনে করি যে এই আয়োজনের সাফল্যটি শুধু আবৃত্তি পরিবেশনা কিংবা আবৃত্তি উপভোগ করার মধ্যেই নয়, এই আয়োজনের সাফল্যটি আসলে সাংস্কৃতিক চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়ে, যেমন করে আমরা একটি শান্তি, সাম্যের, প্রগতির, অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ নিয়েছি, সেই সোনার বাংলা গড়ে তোলার দিকে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। এবং আমি মনে করি সংস্কৃতি কর্মীরা সবাই সেই উদ্দেশ্যেই কাজ করে চলেছেন। তার সঙ্গে অঙ্কুরের এই উৎসব একটি বড় অবদান হিসেবেই যুক্ত থাকে। এবং সহযাত্রী হিসেবে থাকতে পেরে ব্যক্তিগতভাবে আমি নিজে আনন্দিত এবং আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষেও তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কবিতাটি বলছি, এটি সবারই অনেক পরিচিত একটি কবিতা, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, যার মধ্যে আমাদের জাতিসত্তার ইতিহাসের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ভৌম ১২ ভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস।
এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। রনি ভাইকে অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যাব রোকাইয়া জামান সিথির কাছে। রোকাইয়া জামান সিথি গোপালগঞ্জের আবৃত্তি শিল্পী, আমরা তার আবৃত্তি শুনব। ধন্যবাদ। আমি আবৃত্তি করছি আমার গুরুজি শ্রী রাখাল কিশোর ঠাকুরের রচিত একটা কবিতা, কেউ কি জানতো একদিন। কেউ কি জানতো একদিন টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা শৃঙ্খল ভেঙে একদিন দেশটাকে করবে স্বাধীন। সে যে মোদের রাখাল রাজা, জালিমের দিয়ে সাজা পরাধীন বাঙালিকে করলো স্বাধীন। কেউ কি জানতো একদিন। ছোট্ট খোকা একদিন দেখে বন্ধুর গায়ে জামা নেই, শীতে কাঁপে থর থর বৃদ্ধা জননী, ঘরে ক্ষুধার অন্ন কিছু নেই। দেয় নিজের পোশাক খুলে, মুখে অন্ন তুলে, এভাবেই শুরু খোকার আগামী দিন। পাঠ্য জীবনে গিয়ে খোকা দেখে চোখ মেলে, স্বদেশ ভূমি অসহায়, জ্বলে ওঠে চোখে মুখে বিদ্রোহী দাবানল, খোকা মুজিব হয়ে যায়। এই শেখ মুজিবের মুখে দাবি আদায়ের সুখে জনতার ঢল নামে অন্তবিহীন। এমনি করে শত বাধা পেরিয়ে স্বৈরাচারীর কারাগার ডিঙিয়ে অবশেষে এলো সেই দিন। ৬৯-এর গণ আন্দোলনে কেঁপে ওঠে স্বৈরাচারীর মসনদ, জিঘাংসু হয়ে ওঠে ক্ষমতা আসীন সেই হিংস্র হায়না সাপট। অবশেষে মার্চের বজ্র কণ্ঠ শুনে যুদ্ধের দামামাটা বাজলো সেদিন। কেউ কি জানতো একদিন মুজিব হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, বাঙালি গেয়ে ওঠে মুক্তির গান। মার্চের কালো রাতে পশ্চিমা কারাগারে মৃত্যুর মুখোমুখি মুজিব সেদিন। কেউ কি জানতো একদিন মুক্তিযুদ্ধ শুরু হলো শুনে মুজিবের স্বাধীনতার ঘোষণা। ৯ মাস যুদ্ধে অকাতরে প্রাণ গেল, বয়ে গেল রক্তের বন্যা। পশ্চিমা কারাগারে নিজের কবর খুঁড়ে মুক্তির দিন গোনে মুজিব সেদিন। মুজিবের হুংকারে পৃথিবীটা কেঁপে ওঠে, বাংলার আকাশে বিজয়ের ফুল ফোটে। মুজিব মুক্তি পেল শর্তবিহীন। কেউ কি জানতো একদিন টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা পেল নতুন একটি শুভ নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফিরে এলো এ মাটিতে জাতির জনক হয়ে, শোধ করে বাংলা মায়ের শত ঋণ। ধন্যবাদ। ধন্যবাদ সিথিকে। একটা কাকতালীয় বিষয় ঘটে যায় অঙ্কুর থেকে। আমরা যখন কিছু একটা আয়োজন করতে যাই, যখন অতিথি নির্বাচন করতে যাই, কিভাবে কিভাবে যেন কুশল ভাই আর আমি দুজনই শিশুদের নিয়ে কাজ করি। সেই কেমনে কেমনে যাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করি তাদেরকেও দেখা যায় শিশুদের নিয়ে কাজ করা কেউ না কেউ চলে আসে। রনি ভাই কে আমরা জানি যে শিশুদের নিয়ে ঢাকা শহরে অনেক আবৃত্তি সংগঠন আছে, অনেকেই কাজ করছে। বড়দের নিয়ে বেশিরভাগ কাজ হচ্ছে, অনেক প্রযোজনা। তার ভেতরে রনি ভাইকে ব্যতিক্রম দেখা যায় শিশুদের নিয়ে প্রযোজনা তৈরি করতে। রনি ভাইয়ের কাছ থেকে একটু শিশুদের নিয়ে কাজের অভিজ্ঞতা জানতে চাবো, এবং যারা শিশুদের নিয়ে কাজ করতে চায় তাদের জন্য যদি কিছু বলবার থাকে তেমন শুনবো। অনেক ধন্যবাদ শোয়েবকে। আমার আজ একটু শারীরিকভাবে গলায় সমস্যা, চাপ দিয়ে কথা বলতে হচ্ছে, সেজন্য শ্রোতাদের আমি কাছে দুঃখ প্রকাশ করছি আমার এই কর্কশ শব্দ সহ্য করার জন্য। যেটি বলি সেটি হচ্ছে যে শিশুদের নিয়ে কাজ করতেই হবে, যে জায়গায় আছে।
যদি শিশুদের কথা বিবেচনায় না রাখি, মনে না রাখি, শিশুদের প্রতি আমি বলছি, শিশুদের প্রতি মন দিয়ে শ্রদ্ধা পোষণ না করি, আমি পুনরাবৃত্তি করছি, শিশুদের জন্য মন থেকে শ্রদ্ধা পোষণ করতে হবে, করে তাদেরকে সম্মান দিয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। না হলে আমরা যত সংস্কৃতি চর্চা করি, যাই অনেক হয়তো নাম ধাম হবে, মানুষ আমাদের চিনবে জানবে, কিন্তু আমাকে আপনাকে দিয়ে সমাজের তেমন কিছু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। সমাজের জন্য কিছু করতে চাওয়া মানেই হচ্ছে অবশ্যই শিশুদের কথা বিবেচনায় রাখা, তাদের শ্রদ্ধার সঙ্গে বিবেচনায় রাখা, তাদের সঙ্গে রাখা, তাদের জন্য কাজ করা, তাদের নিয়ে কাজ করা। এবং আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি শোয়েবকে, ব্যক্তি কুশল চৌধুরীকে যেমন ধন্যবাদ জানাই, অঙ্কুরকে ধন্যবাদ জানাই, এরকম যারা শিশুদের নিয়ে কাজ করছে সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে আমরা কিন্তু বড় হয়েছে শিশু সংগঠন করে। আমি নিজে খেলাঘর আসর করতাম, আমার গড়ে ওঠা খেলাঘরের সঙ্গে পারিবারিকভাবে আমার বাবা খেলাঘর করতেন, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। হ্যাঁ, আমরা খেলাঘর পরিমণ্ডলে বড় হওয়া, কচিকাচের বন্ধুদের সঙ্গে মিশেছি, চাঁদেরহাটের বন্ধুদের সঙ্গে মিশেছি, সেইভাবে করে আমাদের বড় একটা বিশ্বজনীন ভ্রাতৃত্ব বোধ নিয়ে আমরা বড় হয়েছি। এই যে আমাদের এটা শিশু সংগঠন করেছি বলেই আমি মনে করি যে এটা তার অবদান। তো কাজেই যখন আমরা অন্য সংগঠনগুলো করতে এসেছি, তখন যদি আবার শিশুদের সঙ্গে না রাখি, তার মানে এই না যে শিশুদের নিয়ে কাজ করা শুধু শিশু সংগঠনগুলোরই কাজ। সব সংগঠনগুলোর কাজের মধ্যেই শিশুদের অন্তর্ভুক্ত করা, মানে আমি বলছি কন্টেন্টের দিক থেকে কিংবা অংশগ্রহণকারীদের দিক থেকে, দুই দিক থেকেই শিশুদের বিষয়টি বিবেচনায় রাখা। এবং শোয়েবকে আমি আরেকটু ধন্যবাদ দিই যে এই প্রসঙ্গে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি খুব আনন্দের সঙ্গে কাজটি করি, আমি কাজটি একদমই মানে মিন করে কাজটি করি, এবং আমি চাই যে সবাই কোনো না কোনোভাবে এই ব্যাপারটি করুক। না হলে এই যে সমাজে শিশুদের যে বিশ্ব ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সহনশীলতা নিয়ে গড়ে ওঠার যে প্রক্রিয়া, এটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমরা দেখি যে অল্প বয়সে ছেলে মেয়েরা সহিংস উগ্রবাদে জড়িত হচ্ছে, সন্ত্রাসে জড়িত হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মাদকে জড়িত হচ্ছে, তাই না? কিছুদিন আগে ওই যে কিশোর উন্নয়ন কেন্দ্র, কি ভয়ঙ্কর ঘটনা ঘটলো যশোরে, শিশুদের হাতে শিশুদের মানে রক্তারক্তির মতো ঘটনা ঘটলো। এগুলো কেন ঘটছে? বিকাশের অভাবে। তো বিকাশের জন্য যদি বড়রা দায়িত্ব না নেয় তাহলে কোত্থেকে হবে? তো কাজেই এই দায়িত্বটা সবাইকে সবার জায়গা থেকে নিতে হবে। যারাই নিচ্ছেন, যে পরিসরে যতটুকু কলেবরে নিচ্ছেন, আমি মনে করি তারা মহান কাজ করছেন, অনিবার্য কাজ করছেন, এবং সবাইকে এই কাজটা করতে হবে, এই কাজের প্রতি সবার সম্মান দিতে হবে। এই সুযোগে আমি একটি কথা বলে রাখি, শোয়েব বলছিলেন যে হ্যাঁ আমি নিয়ে আমি প্রযোজনা করি, আমি আরেকটি কাজ করি, সেটি হচ্ছে শিশুদের জন্য, শিশুদের নিয়ে বিশেষ প্রযোজনা ছাড়াও আমি আমাদের মূলধারার যে প্রযোজনা, আমি আমার দল যেটা সরস্বতীর যে মূল প্রযোজনা, তাতে আমি শিশুদেরকে অন্তর্ভুক্ত করি, যেটি সম্ভবত এটি প্রথমও হয়ে থাকতে পারে, মানে আবৃত্তি দলগুলোর প্রযোজনা বা মঞ্চায়নের ক্ষেত্রে, যে একই সঙ্গে পারফর্মার হিসেবেই শিশুরা, মানে শিশু হিসেবেই নয়, ঠিক একদম সমান তালে পারফর্মার হিসেবে অংশগ্রহণ করছে। এটি আমি আমার প্রযোজনাগুলোতে রাখছি। আর আরেকটি প্রসঙ্গে আমি একটু বলি, সেটি হচ্ছে যে মুজিব বর্ষে যে আবৃত্তি প্রযোজনাগুলো হচ্ছিল, সমন্বয় পরিষদের তত্ত্বাবধানেও যেগুলো হচ্ছিল মুজিব বর্ষের কর্মকাণ্ড হিসেবে, তার মধ্যে শিশুদের নিয়ে প্রযোজনার দায়িত্বটি আমার ছিল। আমি তার গ্রন্থনা করেছিলাম, তার নির্দেশনা গাইডলাইনও শেষ করে এনেছিলাম, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তো আসলে বাস্তবায়ন সেভাবে সম্ভব হয়নি। মহড়া কিছু হয়েছে, কিছু মহড়া করেছি, খণ্ডিত অংশ মঞ্চায়নও হয়েছে, কিন্তু পুরো প্রযোজনাটি আনা সম্ভব হয়নি। তো আমি একটু তার একটি অংশ সেখান থেকে একটি কবিতা এই সুযোগে পড়ে নিতে চাই। এটি শিশুদের জন্য আশিক মুস্তফার লেখা। এটি আমাদের শিল্পী সিথি একটু আগে যে কবিতাটি আবৃত্তি করছিলেন, একই বিষয়বস্তুর উপরে লেখা, কিন্তু এটা আশিক মুস্তফার লেখা। কবিতাটির নাম এই ছেলেটা সেই ছেলেটা। একটা ছেলে আকাশ দেখে, মাঠ ঘাট আর বাতাস দেখে, বাতাস দেখা সেই ছেলেটা নিজের ছাতা অন্য জনে দিয়ে বুক ফুলিয়ে বাড়ি ফেরে ভালোবাসার বৃষ্টি মাথায় নিয়ে। এই ছেলেটা আবার দেখে গাছের নিচে কাঁপছে শীতে ঠকর ঠকর বুড়ো, অমনি নিজের চাদরখানা জড়িয়ে দিয়ে জয় করে নেয় মানবতার চূড়ো। পরের কষ্টে এই ছেলেটার মুখ হতো রোজ গোমড়া। টুঙ্গি পাড়ার এই ছেলেটার নাম জানো কি তোমরা? এই ছেলেটা সেই ছেলেটা
যেই ছেলেটা ছায়া এবং মায়া দিয়ে, রোদ বৃষ্টি তারা দিয়ে আগলে ছিল দেশ, লাল সবুজে তাকিয়ে দেখো, খোকা নামের সেই ছেলেটাই সোনার বাংলাদেশ। বাহ, খোকা নামের সেই ছেলেটাই সোনার বাংলাদেশ। আমরা একটু কুশল ভাইয়ের কাছে যাব। কুশল ভাইয়ের কাছে আহ একজন একটি মন্তব্য করেছে, কুশল মামার ছড়া অনেকদিন শুনি না। মামা ডাকছে, তার মানে কেউ একজন চেনা জানাই হবে। তার শিক্ষার্থী হবে কোনো। তার কাছে যারা শিখে, আবৃত্তি শেখে, তারা তাকে মামা বলে সম্বোধন করে। তেমন কেউ হবে। প্রযুক্তি আসলে স্ট্রিমইয়ার্ডে কেন যেন আজকে সকলকেই ফেসবুক ইউজার নাম দেখাচ্ছে, নাম পাচ্ছি না এখানে, সে কারণে দুঃখিত। কুশল ভাইয়ের কাছ থেকে দুইটা বিষয়। একটা, আমরা গতকালকে আমি এবং কুশল ভাই আলোচনাই করছিলাম একটা পর্ব শিশুদের জন্য করবার জন্য। গতকালকেই আমরা রাতে এই আলোচনা করেছি। আজকে একজন মন্তব্য করেছেন যে একটা পর্ব শুধু শিশুদের নিয়ে করলে কেমন হয়, সেই বিষয়ে একটু, আর ছড়া শোনাবেন কিনা সেটা তার উপরে। আমি জানি শারীরিকভাবে একটু অসুস্থ, কাজেই কি করবেন সেই সিদ্ধান্ত তার। ধন্যবাদ যে লিখেছে, নামটি পেলাম না, নামটি পেলে আরো ভালো লাগতো। শিশুদের নিয়ে আমরা অবশ্যই অনুষ্ঠান করব। শোয়েব বলেছে যে একটি পর্ব, যদি আমাদের যে শিশুরা আছে তাতে যদি 2টি পর্ব প্রয়োজন হয়, আশা করি আমরা সেদিকে পিছপা হব না। তাদের সবাইকে এই সুযোগ দেওয়ার চেষ্টা করব। শিশুদের নিয়ে আমরা পর্ব 1-2 অবশ্যই করব, এবং সেটা সামনের মাসের ভিতরেই করব। আর ছড়া পড়া, আজকের যে আবহে অনুষ্ঠান হচ্ছে, আসলে আমি যে ধরনের ছড়া শিশুদের নিয়ে করি, সে এই আবহে সেই ছড়া কত দূর যাবে আমি জানি না। ঠিক হবে, ঠিক হবে, যাবে যাবে। বুঝতে পারছি না এই মুহূর্তে। আমি চিনি সবগুলো ছড়া, যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি কোনো মানে লেখকের নাম এখানে উল্লেখ করতে পারবো না, কারণ আমি নাম জানি না, বা যারা সংগ্রহ করেছেন তারাও কেউ এই ছড়াগুলি মুখে মুখে চলে, প্রচলিত ছড়া বা লোক ছড়া যা আমরা বলে থাকি। আমি সেরকম 1-2টি ছড়া পড়ছি। ছেলেটা, এই ছেলেটা, ভ্যালেটা, আমাদের পাড়ায় যাবি? যাবি? এক কলকে তামাক দেব, বসে বসে খাবি? খাবি? ছেলেটা, এই ছেলেটা, ভ্যালেটা, যাবো না, যাবো না, দুও দুও, তাইরে তা নাইরে না, না না না। গাল ভোলা গোবিন্দের মা, চালতে তলায় যেও না, চালতে তলায় গরুর ঠ্যাং, কলকে নাচে ড্যাড্যাং ড্যাং, ড্যাং ড্যাং। ওরে বাবা, বাবারে, তাইরে নাইরে না, হাবা গোবিন্দের মা। এই, হ্যাঁ, অনেক ধন্যবাদ। হচ্ছে আজকের আবহের সঙ্গে এগুলো কোনো বিরক্ত নাই, কারণ আমরা তো অঙ্কুরের জন্মদিনও পালন করছি। জন্মদিনের সাথে এইসব আনন্দময় ছড়ার তো কোনো বিরোধ নাই। এবং আহ, আগস্ট আমাদের শোকের মাস, কিন্তু আমরা একই সঙ্গে মুজিবের জন্মদিন উপলক্ষেই, জন্মশতবর্ষ উপলক্ষেই মুজিব বর্ষ পালন করছি। সব মিলে এ সকলের কোনো বিরোধ থাকবার কথা না। আমরা জীবনানন্দ ঠাকুরের কাছে যাব।
তার কাছ থেকে শুনবো তার পরিবেশনা। ধন্যবাদ শোয়েব ভাইকে। আসলে যেহেতু শিশুদের নিয়ে কথা হচ্ছে, তাই আমি আর একটা জিনিস তুলে ধরতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল, সে কিন্তু শিশু শহীদ। তিনি শৈশবেই তার প্রাণ দিয়েছেন দেশের জন্য। তাই আহ, আমি তাকে উদ্দেশ্য করে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। এই কবিতাটিও লিখেছেন আমাদের গুরুজি শ্রদ্ধেয় রাখাল কিশোর ঠাকুর। তো আমি কবিতাটি আগে শুনিয়ে নিচ্ছি, তারপরে বলছি। কবিতাটির নাম ঝরা গোলাপের আর্তচিৎকার। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, মৃত্যুর মাঝে জীবনের স্বাদ খুঁজে পাওয়ার সে এক অব্যক্ত আনন্দ এখনো স্বপ্নের মতো মনে আছে বেশ। যেন হাজারো গোলাপে সাজানো ইরানি গুলবাগে গুঞ্জরিছে হাজারো মধুপিয়াসী ভ্রমর। কোনটির মধুগুঞ্জনে উচ্ছ্বলিত হয় প্রাণ, আবার কোনটির বিষাক্ত দংশনে হয় জীবনের অবসান। হ্যাঁ, আমি সেই বিষাক্ত বৃশ্চিকের কথা বলছি, যার দংশনে ঝরে পড়েছিল বাগানে হাজারো গোলাপের একটি না ফোটা কলি, শহীদ শেখ রাসেল। যেন আজও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায় নিষ্পাপ রাসেলের অতৃপ্ত আত্মা চিৎকার করে বলছে, তোমরা আমায় মেরো না, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তবে কেন এত নির্মম ভাবে ঝাঁঝরা করে দিচ্ছ আমার বুকটা, যে বুকে মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা, যে বুকে এই মাটির প্রতি নিবিড় মমতা, যে বুকে এদেশের মানুষের প্রতি নিবিড় টান। আহ আহ আমার এত আকুলতা পদদলিত হলো ঘাতকের নির্মম কষাঘাতে। না, ওরা আমাকে বাঁচতে দিল না। আমরা সারা দুনিয়ার শিশুরা জানাই ধিক্কার, জানাই লৌহ কঠিন প্রতিবাদ, বিচার চাই প্রকাশ্য গণ আদালতে হিংস্র হায়নার। ধন্যবাদ। আহ, আমি একটা কথা না বললেই নয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, আমাদের স্বাধীনতা সংগ্রামে আহ, সৈনিকদের পাশাপাশি অনেক শিশু প্রাণ দিয়েছে, যারা হয়তো অগোচরেই রয়ে গেছে, যাদের কথা হয়তো আমরা জানি না। তবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ, একটা আর্টিকেল আমি পড়ি। সেখানে একটা ছবি দেখতে পাই। ভাষা আন্দোলনের সময় 1952 সালে ভাষা আন্দোলনের সময় মিছিল হচ্ছে। তো মিছিলের সামনে খালি গায়ে অর্ধ উলঙ্গ একটি শিশু সবার আগে পতাকা হাতে, মুষ্টিবদ্ধ হাতে সে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পাক হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারের পরে সেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যায় না। তো এমনই অনেক শিশু শহীদ, আমি বলবো শিশু শহীদ, যারা রয়ে গেছে সকলের অগোচরে। তাদের প্রতি সম্মান রেখেই আমি এই কবিতাটি পাঠ করে শোনালাম। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ, খোকা, আমরা খোকা হিসাবে চিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খোকা শহীদ শেখ রাসেল, সেও কিন্তু প্রাণ দিয়েছে দেশের জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জীবন বন্ধুকে। আমরা সিথির কাছে যাব। সিথি কি শোনাবে এবার? ছোটদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো আমি ছোটদের নিয়ে একটা কবিতা বলতে চাই। বুদ্ধদেব বসুর জীবনানন্দ লেখা। ঠাকুরের মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হয়। একটা দুরন্ত কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকায় উঠতে যাচ্ছে।
তারই প্রেক্ষাপটে লেখা কবিতাটা আবৃত্তি করছি। কোথায় চলেছো? এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপোর সিকি। ছোকানোর কাছে দুটো অনি আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে। পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে। আমারে চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। শোনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে। এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় নাও তুলে। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় খেতে হবে না। যত দোষ সব আমরা, না আমি একা মাথা পেতে নেব। ওটা কি, জেলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায় রুপোলি ইলিশ, নদীর রুপোলি ইলিশ। ইস, চোখ ঝলসায়। ইলিশ কিনলে? আহ, বেশ বেশ, তুমি খুব ভালো মাঝি। উনুন ধরাও, ছোকানু দেখাক রান্নার কারসাজি। পৈঠায় বসে ধোয়া ওঠা ভাত, টাটকা ইলিশ ভাজা। ছোকানু রে, তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। খাওয়া শেষ হলো, আবার চলছি, দুলছে ছোট্ট নাও। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও। ছোকানোর চোখ ঘুমে ঢুলে আসে, আমি ঠিক জেগে আছি। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। শুনতে শুনতে আমিও ঘুমোই, বিছানা বালিশ বিনা। মাঝি, তুমি দেখো ছোকানুরে, ভাই ও বড়ই ভীতু কিনা। আমার জন্য কিচ্ছু ভেবো না, আমি তো বড়ই প্রায়। ঝড় এলে গেলে আমারে ডেকো, ছোকানু যেন সুখে ঘুমায়। কবিতাটির মধ্য দিয়ে একটা ভাই তার বোনকে যে অগাধ ভালোবাসা, সেটাই তুলে ধরছে। আর কবিতাটার মধ্যে দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। অনেক ধন্যবাদ স্মৃতিকে। আহ গত পর্ব কি কেমন কেমন করে যেন শিশুতোষ হয়ে উঠেছিল, এই পর্বেও দেখা যাচ্ছে ঘুরে ফিরে আমরা বড়দের জন্য অনুষ্ঠান বলেও ছোটদের জন্য করে ফেলছি। বিষয়টা ভালো, এই বিষয়ের ভেতরে একরকম ভালো লাগাই আছে। মানে রনি ভাই যেরকম বলছিল যে শেষ পর্যন্ত শিশুদের জন্যই যদি কিছু করা হয়, সেই করারই কোনো মানে আছে, তাছাড়া খুব বেশি মানে নাই এসব কিছু করার। আবারও রনি ভাইয়ের কাছে যাব তার পরিবেশনার জন্য আবৃত্তি। হ্যাঁ, শোয়েব যে কথাটি বললেন আসলে, যে শিশুদের কথা ওঠায় মানে কন্টেন্ট গুলো বেশিরভাগই শিশুদের কেন্দ্রিক হয়ে উঠছে। আমি মনে করি না যে শিশুদের জন্য যা কিছু তা কিছু বড়দের জন্য নয়। মানে বড়দের অনেক কিছুই হয়তো শিশুদের জন্য নয়, কেননা শিশুরা ওই বয়সে পৌঁছেনি। হ্যাঁ, ওইটা তাদের অভিজ্ঞতার মধ্যে নেই। কিন্তু শিশুদের সবকিছুই আবার বড়দের জন্যেও, কেননা বড়রা সেই বয়সটা পার হয়ে এসেছে, তার অভিজ্ঞতার মধ্যে সেটা রয়েছে। কাজেই বড়দের ভালো লাগে শিশুদের উপযোগী কন্টেন্ট বলতে এবং পেতে। বড়দের ভালো লাগার কথা, এর মধ্যে একটা প্রশান্তিও পাওয়া যায় বটে। তো আমি এরকম এটি বড় ছোট মিলিয়েই লেখা, একদমই যে খুব ছোটদের জন্যই লেখা তা নয়, কিন্তু হ্যাঁ শিশুদের জন্যেও উপযোগী করে লেখা। ছন্দটা সেরকম, কথাগুলো সেরকম। ফারুক নওয়াজের লেখা তুমি সত্য, এটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তো জাতির পিতাকে ঘিরে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে এই লেখায়। লেখাটির নাম তুমি সত্য। তোমাকে পেয়েছি হাজার বছর প্রতীক্ষা করে করে, তোমাকে পেয়েছি ৪৮-এ দাবির কণ্ঠস্বরে, তোমাকে পেয়েছি ৫২-তেই, পেয়েছি ৬২-তে, ৬৬-তে ৬ দফা দিলে জাতিকে মুক্তি দিতে, তোমাকে পেয়েছি ৬৯-এ ঝঞ্ঝামুখর দিনে, তুমি বাঙালির মুক্তির দূত, শোষকেরা যায় চীনে, ৭০-এ ভোটে জনতার রায়ে বোঝালে তুমিই সেরা, তোমার বিজয়ে আক্রোশে কাঁপে ইয়াহিয়া ভুট্টেরা, বাঙালির হাতে তবু ইয়াহিয়া ক্ষমতা দিল না ছেড়ে, ৭ই মার্চে তুমি নির্দেশ
দিয়েছ আঙুল নেড়ে। তুমি বলেছিলে যার যা রয়েছে ঝাঁপিয়ে পড়ো তা নিয়ে। তোমার কথার প্রতিধ্বনি তুলে দেশ ওঠে গর্জিয়ে। এলো মার্চের 25 তারিখ, এলো সেই কাল রাত, নাপাক পশুরা বাঙালি নিধনে মাতল অকস্মাৎ। হায়নার দল তোমাকে বন্দি করলো সে কাল রাতে। সেই রাতে তুমি যুদ্ধ ঘোষণা পাঠালে চট্টলাতে। তোমার আদেশ ইথারে ইথারে ভেসে যায় সারা দেশে। তোমার হুকুমে বাঙালি জাগলো মুক্তিযোদ্ধা বেশে। তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি হাজার বছর প্রতীক্ষা করে করে। তুমি স্বদেশ, তুমি স্বাধীনতা, তুমি কোটি অন্তরে। তুমি পতাকা, তুমি জাতির অস্থি মজ্জামূল। বঙ্গবন্ধু, তুমি সত্য, তোমার নেই যে কোনো তুল। বঙ্গবন্ধু তুমি সত্য, তোমার নেই যে কোনো তুল। তার সঙ্গে তুলনা করবার মতো নেতা সম্ভবত আমরা তো শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি। বাঙালি বলেই হয়তো আহ, শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আন্তর্জাতিকভাবে ওই পরিমাণ খ্যাতি তিনি পাননি। যত বড় নেতা তিনি, যত বড় নেতৃত্ব তার, যত যে পরিমাণ দূরদর্শিতা তার, সেই অনুযায়ী আন্তর্জাতিক মূল্যায়নে হয়তো অনেকখানি পিছিয়ে আছেন। সেটি আমাদেরও দুর্বলতা, আমরাও তাকে তুলে ধরতে পারিনি। আর যাই হোক, আমরা আবারও জীবনানন্দের কাছে যাব, তার আবৃত্তি শুনবো। ধন্যবাদ শোয়েব ভাইকে। আহ, আমি আসলে এবার একটু আহ অঙ্কুরকে নিবেদন করে একটি পরিবেশনা করতে চাই, যেহেতু অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের আজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। তাই সকাল থেকেই আমার গুরুজিকে বলেছি যে অঙ্কুরের প্রতিষ্ঠা বার্ষিকী, সে উপলক্ষে আজকে একটা অনলাইন আয়োজন করা হয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি আমাকে একটা লেখা দিতেন তাহলে আমি এটা পাঠ করতাম। তো আমার গুরুজি এটা কিছুক্ষণ আগে দিয়েছেন, তো আমি সেটাই পাঠ করে শোনাচ্ছি। আহ কবিতাটি লিখেছেন আমার শ্রদ্ধেয় গুরুজি রাখাল কিশোর ঠাকুর। কবিতার নামই হলো অঙ্কুর। অঙ্কুর। কাল যে শিশুটি ভূমিষ্ঠ হবে, শোয়েব, ওর এই বোধহয় জীবনানন্দ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্ক তাহলে সমস্যা। আবার শুনবো আমরা। আহ, ইয়াও তো নাই, হ্যাঁ, সিটিও সিটিও তো চলে দেখছি গেল। না স্ক্রিনে। আমরা একটুখানি আমাদের কুশল ভাইয়ের কাছ থেকেই আহ, শুনবো আবৃত্তি না কথা। আবৃত্তি নিয়ে যেই সংগঠনগুলো কাজ করে, বিশেষ করে এই যে গোপালগঞ্জের অংশগ্রহণকারীরা আজকে অংশ নিয়েছে, যেটি আপনার নিজেরও জেলা। আপনি ফরিদপুরে থাকছেন, ফরিদপুর অঙ্কুরের সভাপতি। ফরিদপুরের শিল্প সাহিত্য সংস্কৃতি আপনাকে অনেকখানি পেয়েছে, আপনি অনেক কিছু দিয়েছেন। কিন্তু এই যে আপনার জন্ম জেলা গোপালগঞ্জ, সেখানে যেই কাজগুলো হয় সেইগুলোর সাথে আপনার যোগাযোগ কতটা আছে, বা সেই সকল জায়গায় মফস্বলের সংগঠনে তো আপনি দীর্ঘদিন, এই সকল জায়গায় যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা, এইটার সামষ্টিক প্রভাব কি পড়ে বলে মনে করেন? মানে একটু আগে আমি আর একটু পরিষ্কার করি যে একটু আগে রনি ভাই বলছিল যে ছোটদের নিয়ে কাজ করলেই আর একটা সুফল হতে পারে। এই যে সুফল বলা, মফস্বলে যাদেরকে নিয়ে আপনি কাজ করেন, 5 বছর পরে সে আর আপনাকে দেখে না, আপনিও তাকে দেখেন না, এমন দূরত্ব তৈরি হয়ে যায়। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে চলে যাওয়া বা স- এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এটার পরেও এই কাজের প্রভাব আসলে কোথায় কিভাবে পড়ে বলে মনে করেন? আহ, প্রশ্ন অনেক, তবে তো প্রথমটার উত্তর আমি করি। যেহেতু আমার জন্মভূমি গোপালগঞ্জ, আমার ছোটবেলাটা বেড়ে ওঠাও গোপালগঞ্জ,
এবং অজপাড়াগাঁয়ে। আমার নামের সাথে খুব মিল আছে। আমার নাম কুশল হয়েছে অন্য কারণে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় লেখালেখির সাথে একটু যুক্ত ছিলাম বা এখনো আছি। তো আমাদের একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম অনুসারে নাম আমার বন্ধুরা কুশল রেখে দেয়। আমি বললাম কুশল তো আকার দিলে আমার গ্রামের নাম হয়ে গেল কুশলা। কয় না, তুমি কুশল চৌধুরী, কুশলার কুশল চৌধুরী। আমি বললাম, ঠিক আছে, কুশলার কুশল চৌধুরী। এইভাবেই আমি কুশল চৌধুরী এই বন্ধুদের ওই পত্রিকার কল্যাণে আমি কুশল চৌধুরী নাম ধারণ করে এখন সবার কাছেই পরিচিত। আর গোপালগঞ্জের জন্য আমি গর্বিত যে আমার নিজের জেলা, আমার জন্মস্থান। সেই অর্থে গোপালগঞ্জকে নিয়ে প্রথম জীবনে আমি গোপালগঞ্জে কাজ করেছি, নিজের কাজ করেছি। আবৃত্তি শেখা বলি, নাটক করা বলি, আমি নাটকের সাথেই যুক্ত বেশি ছিলাম। নাটকের দল করেছিলাম এই নিজেদের বন্ধু বান্ধবদের ভেতরেই। এবং আমাদের সময়টা সেই 72, 73, 74 এই সময়টা একটা কঠিন সময় পার করেছে বাংলাদেশ, বিশেষ করে যুব এবং কিশোরদের নিয়ে। তো সেই সময়টাতে সৌভাগ্য হয়েছে নাটকের দল করার। আমি তখন স্কুলে পড়ি। আমাদের যে গুরু ছিলেন হারুন ভাই নাম, হারুন চৌধুরী নাম, আজকের দিনে শোয়েব মনে করিয়ে দিল সেই হারুন ভাইকে। আর একজন গুরু আছে আমার, উনিও, ওনার নামটা এই মুহূর্তে আমি হিরু চৌধুরী। তো এই দুজনকে শ্রদ্ধা জানাতে তুমি আজকে সুযোগ করে দিলা। আমি গোপালগঞ্জ থাকাকালীন সময় 4-5টা নাটকে অভিনয় করেছি। তখন তো নাটক বলতে ওপেন এয়ারে যাত্রা আদলে নাটক। যাই হোক, সেই নাটক করার সুযোগ পেয়েছি। পাশাপাশি আধুনিক নাটক করিনি গোপালগঞ্জে আমি। তো গোপালগঞ্জে এক সময় দর্পণ নামে একটি দল ছিল, যেটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে যুক্ত ছিল, সদস্য ছিল। আমি তখন ফরিদপুরে। তো দর্পণ যখন সৃষ্টি হয় তখন একটু মানে ইসের কারণে, আত্মীয়তার কারণ আমার ছোট ভাগ্নে, ও এখন জেলা জজ খুলনায়, মশিউর রহমান চৌধুরী, ও সহ ওর বন্ধুরা একটা দল করে। তা আমাকে বলে যে মামা, আমাদের তো সে মহিলা শিল্পী নেই, নারী শিল্পী নেই, ফরিদপুর থেকে একজন নারী শিল্পী দেওয়া যায় কিনা। তো সাগর নামে ফরিদপুরে তখন আমাদের সমবয়সী নারী শিল্পী ছিল। ও এরকম মানে মানে বিনিময়ে কি কি বলে ওকে, অর্থের বিনিময়েও করেছে, অভিনয় করেছে। তো সাগরকে প্রচলিত ভাষায় খ্যাপ বলে। খ্যাপ বলে, হ্যাঁ। যাই হোক, আমি ওকে ছোট করছি না, ও তখন খুব বড় মাপের শিল্পী ছিল সাগর, কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। শোয়েব, তুমি চিনবা বাসাটা, নাথুদের বাড়ি তো চেনো না? নাথুদের ওইখানে বাসা, কলেজের পশ্চিম, রাজেন্দ্র কলেজের পশ্চিম পার্শ্বে বাসাটা, যেটাকে ফরিদপুরের ভাষায় আমরা একটু অন্য ভাষায় নাম বলি, যে আমি সেই ভাষাটা বললাম না, যেটা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। সেও সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন সদস্য। তো বাংলা খুব ভালো বলতো। সে সাগরকে নিয়ে গোপালগঞ্জে 2টো নাটক করিয়েছি, এবং ওই দর্পণ নাটক দাঁড় করানোর জন্য ফরিদপুর থেকে যতটুকু সহযোগিতা করার করেছি। আমার গোপালগঞ্জে বোধহয় এইটুকুই কাজ করা। গোপালগঞ্জে
তারপরে আর গোপালগঞ্জেতে ডাক পেয়েছি, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আর বর্তমান প্রজন্ম আমাকে ওইভাবে আসলে গোপালগঞ্জের যারা আছে তারা চেনে না। ওই এদের সাথেই কাজ করে হয়তো ওরা ভালো করে চিনবে গোপালগঞ্জের সিথি বা আহ, ঠাকুর ও চিনবে। রবীন্দ্রনাথ অধিকারী আহ, আমার একটু বয়োজ্যেষ্ঠ, আমরা পাশাপাশি, খুব বেশি বয়োজ্যেষ্ঠ না, আমার 1 ইয়ার সিনিয়র সে। তারপরে আহ শহীদ আছে, শহীদ ছিল আমার মামাতো ভাই। সেও এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, রাজনৈতিক ভাবে যুক্ত ছিল। তারপরে মাসুদ, এরকম তখনকার দিনে। আমি এটা দীর্ঘ হয়ে যাবে আসলে, নিজের বাড়ির কথার স্মৃতিচারণ করতে বললে আসলে কষ্ট হয় যে আমি যেতে পারছি না শারীরিক কারণে। আর না আমি নিজে যেই পরিচয় করে নিয়ে আসতাম যে আমি অমুক, আমি তোমাদের লোক। তো যাই হোক, আর হলো যেটা বলেছে যে শিশুদের নিয়ে কাজ করা, এই তো মফস্বলে বা এই ছোট শহরে। আমি ছোট শহর বলতে বেশি আগ্রহী, কারণ ঢাকায় যারা যায়, ঢাকায় তো বিভিন্ন মফস্বল থেকে যেই ঢাকা তৈরি হয়েছে। আমাদের রাজধানী, ওখানে যেতে হবে আমাদের কেন্দ্রভূমি। তো এই ছোট ছোট শহরগুলিতে থেকে আহ, আমাদের মতন লোকজন বা আমাদের কাছে যারা আহ, এসেছে, সংগঠন করেছে, তারাই ঢাকায় যে আজকে ঢাকাকে সমৃদ্ধ করেছে। ঢাকাকে শুধু না, তারা বাংলা সংস্কৃতিকে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বা করে চলেছে। তো আমি মনে করি একটা শূন্যতা তৈরি হয় আমাদের এই ছোট জায়গাগুলিতে, মানে ফরিদপুরের মতন বা গোপালগঞ্জের মতন এরকম শহর যেগুলি আছে, বা উপজেলা কেন্দ্রিক যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্ষতিগ্রস্ত তারা আমরা হই। কিন্তু সমৃদ্ধ যেখানে হয়, সেই ঢাকা সমৃদ্ধ হয়। আজকে আমাদের ফরিদপুর থেকেই অনেকের নাম করা যাবে, আমি সবার নাম করার ওইভাবে দরকার নেই। অনেকে এখানে অনেকেই চেনে, টেলিভিশনে তারা পরিচিত মুখ বা লেখালেখিতে পরিচিত মুখ, পরিচিত সাহিত্যিক, কবি সাহিত্যিক বা বুদ্ধিজীবী, ডাক্তার বা যাই হোক, ঢাকায় তারা বাস করে বিধায় সমগ্র জাতিকে তারা সার্ভিসটা দিতে পারছে। এটা আসলে এই ফরিদপুর বসেই হোক, গোপালগঞ্জ বসেই হোক, বা এরকম ছোট জেলা শহর বা উপজেলা শহর বা অজপাড়াগা থেকে যারা উঠে যে ঢাকাকে সমৃদ্ধ করেছে, আমি মনে করি তারা বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আমরা হয়তো একটু পিছিয়ে পড়ি, আবার নতুন সদস্য সংগ্রহ করতে হয়। আহ, সে তারপরেও আমাদের প্রাপ্তি এটুক যে তারা বাংলাদেশকে, বাংলাদেশের জন্য কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য কাজ করছে। আমার এই মূল্যায়ন। সোহেল। অনেক ধন্যবাদ কুশল ভাইকে। আমাদের অনুষ্ঠান দেখছেন বরকত ভাই। বরকত ভাই মন্তব্য করেছেন শুভকামনা সবার জন্য। বরকত ভাই আমাদের গত পর্বে ছিলেন আমাদের সঙ্গে, আজকে এখন দেখছেন। আহ আমরা জীবনানন্দ ঠাকুরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সে সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে তার ওখানে। আবারও এসেছেন তিনি, কিন্তু একটু পরে আসবো তার কাছে। আমি রনি ভাইয়ের কাছে যাব আরেকবার। রনি ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আহ, মানে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে রনি ভাই আবৃত্তিও শোনাবেন। আহ আবৃত্তি করে আসলে হয় কি, মানে এই যে আমরা এত এত সংগঠন টংগঠন করে আবৃত্তি করছি, কেন করছি? এই শিশুদেরকে যুক্ত করছি, বড়রা আহ, অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের পকেটের পয়সা খরচ করেই করছি। কেন করছি, কি হয় আসলে? অন্যান্য শিল্পের একটা অর্থমূল্য মোটামুটি পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু অর্থমূল্য আছে। আবৃত্তির ক্ষেত্রে অর্থমূল্যে আহ মূল্যায়ন করবার মতো প্রেক্ষাপট এই দেশে এখনো আমরা দেখি না। তাহলে হয়টা কি আসলে? এটা, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার আবৃত্তি শোনাবেন।
মানে এই প্রশ্নের কোনো সার্বজনীন উত্তর দেওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। আমি আমার মতো করে আমি এটা বলতে পারি আর কি। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক যে বৈষয়িক অন্য কাজে যদি এই সময়টায় একজন আবৃত্তি কর্মী ব্যয় করতেন, তাহলে আর্থিকভাবে বৈষয়িকভাবে তিনি নিশ্চয়ই লাভবান হতেন। এর চেয়ে লাভবান তো হতেনই। বরং দেখা যায় যে বৈষয়িকভাবে অন্য অনেক কিছুর পেছনে পরিশ্রম করে সেটি নিয়ে এখানে ব্যয় করছেন এই কাজের জন্য। তো হয় কি, এক হচ্ছে বৈষয়িক ভাবে আবৃত্তি করে লাভজনক কিছু একটা পেয়ে যাওয়া, এটা যদি কারোর জন্য হয়েও থাকে খুব বিরল, বা যদি অনেকের জন্য হয়ে থাকে সেটারও মাত্রা খুব কম। হ্যাঁ, অন্য অন্য অনেক কিছু এর জন্য লাভজনক ছিল। তাহলে বৈষয়িকতার এই দিকটা না হয় বাদ দিলাম। আচ্ছা, মানুষ তারকা হয়ে উঠতে চায়, একটু খ্যাতি, একটু চিনুক, একটু নাম করুক, এইটাও মানুষের একটা প্রবৃত্তি, এটাও চাওয়া। তো এইটার জন্যই আবৃত্তি কতটাই বা উপযোগী মাধ্যম। তার চাইতে সংস্কৃতির বা আমরা যদি কোট আন কোট বলি যে শোবিজের অন্য যে কোনো মাধ্যমে যুক্ত হয়ে গেলে আবৃত্তির চাইতে অনেক সহজ এবং অনেক দ্রুত সেই তারকা খ্যাতি বা জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়। তারপরও কেন কিছু মানুষ অনেক যোগ্যতা থাকার পরও আবৃত্তিতেই লেগে থাকছে? অনেকে বলেন, এরকম অনেক মানুষ আছেন শুধু আবৃত্তিই করছেন, বা অন্য শাখায় থাকলেও আবৃত্তিটাকেই তার পরিচিতি হিসেবে গণ্য করছেন এবং বলছেন। তো বলে যে অভিনয় করলেও তো পারেন, কিংবা এটা ওইটা বিকল্প দিকে বলেন। এটা হয় শোয়েবের এই প্রশ্নটা, এটা একটা যৌক্তিক প্রশ্ন, মানে এই সময়ের হিসাবে ধরলে যৌক্তিক প্রশ্ন। তাহলে তবু কেন এত মানুষ এটার পেছনে লেগে আছে? এর একটা ব্যঙ্গাত্মক উত্তর আছে, যার নাই কোনো গতি সে করে আবৃত্তি। অর্থাৎ ধরে নেয়, কেউ কেউ ধরে নেয় যে এই লোক বোধহয় অন্য কিছু পারতো না, ওকে গান গাইতে গিয়ে দিলে হয়তো গলায় সুর থাকতো না, অভিনয় করতে দিলেও হয়তো তার সেই যোগ্যতা ছিল না। তো কাজেই যার নাই কোনো গতি সে করে আবৃত্তি, কাজেই সে তার কোনো গতি ছিল না, সে আবৃত্তি করছে। তো এটা ব্যঙ্গাত্মক ভাবে কেউ কেউ বলে থাকেন, কিন্তু সত্যি কি তাই? আমরা যদি একদম ব্যক্তি হিসেবেও যারা সত্যিকার অর্থে আবৃত্তি শিল্পী হিসেবে আমরা যাদেরকে গণ্য করি, হ্যাঁ, আবৃত্তি জগতের সংগঠক হিসেবে আমরা যাদেরকে সামনের সারিতে দেখি, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলুন তো, কার কতখানি যোগ্যতা নিয়ে কে প্রশ্ন তুলতে পারেন যে অন্য কোনো গতি তার ছিল কি ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই এই প্রশ্ন তোলার মতো অবস্থা নয়। তো তাহলে এক নাম্বার হচ্ছে এটা একটা ভালোবাসা, এটা একটা প্যাশন, এটা একটা প্যাশন। তো যেহেতু প্যাশন হিসেবে যখন কোনো মানুষ কোনো কিছু চর্চা করছে, ভালোবাসার জায়গা হিসেবে চর্চা করছে, তখন আর কিছু হোক বা না হোক ভালোবাসার চর্চাটা হচ্ছে। আবৃত্তি করে এক নাম্বার, এবার আসি উত্তরের দিকে। এক নাম্বার কি হয়? ভালোবাসার চর্চা হয়। আমি যা ভালোবাসি আমি তার চর্চা করছি, আমি তা প্রকাশ করে যাচ্ছি। দুই নাম্বার, মানুষের নিজেকে প্রকাশ করার একটা উপায় লাগে। যে কোনো মানুষ তাকে তার মতো করে প্রকাশ করতে চায়। কিছু মানুষ তার নিজেকে প্রকাশ করার সর্বোত্তম পন্থা হিসেবে এই আবৃত্তিটাকে খুঁজে পায়। কাজে এটা আরেকটা জিনিস হয়, নিজেকে প্রকাশ করার এটা একটা সর্বোত্তম পন্থা। এটা সময়ের কথা বলে, সুন্দরের কথা বলে, অসুন্দরের বিরুদ্ধে দ্রোহের কথা বলে, সাম্যের কথা বলে, মানবিকতার কথা বলে। এই কথাগুলো যারা প্রকাশ করতে চায় তাদের জন্য আবৃত্তির চাইতে আর ভালো মাধ্যম কয়টাই আছে? হ্যাঁ, নিশ্চয়ই অভিনয় মাধ্যম, সঙ্গীত মাধ্যম, চিত্রকলাও মাধ্যম, খেলাধুলাও মাধ্যম। খেলাধুলাও মানবিকতার প্রকাশ ঘটায়, শান্তি সাম্যের কথা বলে। কিন্তু যারা এই ক্ষেত্রটাকে ভালোবাসছে, মানে যারা তাদের প্রকাশের উপায় হিসেবে এটাকে গণ্য করছে, তাদের জন্য এটাই তো সর্বোত্তম পন্থা। তাহলে এক হচ্ছে ভালোবাসার চর্চা করা, এটার মধ্যে নিমগ্ন থাকা, আরেক হচ্ছে নিজেকে প্রকাশ করার একটা ভাষা খুঁজে পাওয়া এবং এ দিয়ে নিজেকে প্রকাশ করা। তিন কি হয় সেটা হচ্ছে, এটা যদি না হতো তাহলে কি হতো? আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে আমি সংগঠন করি, সরস্বতী করি, এই দলের ছেলেদের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখি, ওরাও আসে প্রতি শুক্রবার সকালবেলায়, হ্যাঁ, অন্য একটা আড্ডা বাদ দিয়ে, অমুক জায়গায় বেড়ানো বাদ দিয়ে আসে, বন্ধ ঘরের মধ্যে মহড়া করছে, এই করছে। তো কি হচ্ছে? আমার কথা হচ্ছে যে আর সমস্ত কিছু বাদ দিলাম, সমস্ত ভালো মন্দ বাদ দিলাম, যদি এই সময়টা এখানে সে না থাকতো তাহলে কি করতো? এই প্রজন্মের একটা ছেলে, এর অনেকেই হয়তো তখন দেখা যেত হয় কিশোর গ্যাংয়ের মধ্যে কিছু একটা জড়াতো, অথবা কোনো ড্রাগে জড়াতো, অথবা হয়তো কোনো মানে এই স্টেজিং করে সময় কাটায় এরকম কোনো আড্ডায় জড়াতো। তাহলে একটা হচ্ছে অন্য সমস্ত নেতিবাচক চর্চা বাদ দিয়ে সুকুমার ভিত্তিক একটা চর্চার মধ্য দিয়ে আমি ভালো সময়টা কাটাচ্ছি। তিন, এটা সমাজের জন্য একটা অবদান। আর চার হচ্ছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আবৃত্তি হচ্ছে একটা ভাষা, যে ভাষার মধ্য দিয়ে শান্তির কথা, সাম্যের কথা, প্রগতির কথা, মানবতার কথা প্রজন্ম থেকে প্রজন্মে সরলভাবে পৌঁছে দেওয়া সম্ভব, সরলভাবে।
কেউ চাইলে একা, কেউ চাইলে সংগঠন করে এটা দিয়ে পৌঁছে দেওয়া সম্ভব। এবং এটা দিনের পর দিন, যুগের পর যুগ এটা হয়ে আসছে বলেই এখনো আমরা কিছুটা মানুষ আছি। যে আসাদ চৌধুরী বলছেন না, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এই যে অল্প হলেও আছি, এটা এসবের জন্যই আছে, সকল শিল্পকলার জন্যই আছে। তার মধ্যে আবৃত্তি একটি নিশ্চয়ই বড় অংশ, এবং আবৃত্তিতে অংশগ্রহণের মাত্রাটা বেশি। যেহেতু কবিতা সবারই কম বেশি পড়া হয়, হ্যাঁ, এবং এটা সহজের মধ্যে ঢুকে পড়া, অন্তত শুরুটা করাটা সহজে সম্ভব। হ্যাঁ, তারপরে টিকে থাকা, ধরে রাখা, ভেতরে ঢোকা, এটা সংগ্রামের ব্যাপার। অনেক অর্জন করতে হয়, চর্চা করতে হয়, গভীরতা, অনেক পড়াশোনা করতে হয়, সবই করতে হয়। কিন্তু ঢুকে পড়াটা সহজ তো। কাজে এই যে ছড়িয়ে দেওয়ার বিষয়টা, মানবিকতার ভাষা আর সৌন্দর্যের ভাষা, এটা আরেকটা। তো চারটা: এক হচ্ছে নিজের ভালোবাসা প্রকাশ, প্যাশনের সঙ্গে থাকা; দুই হচ্ছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা, আমি যা বলতে চাই আমার ভাষাটা আমি প্রকাশ করতে পারছি; তিন হচ্ছে খারাপ কিছু থেকে বিরক্ত করার জন্য, থাকার জন্য সুকুমার ভিত্তিক চর্চা হিসেবে আমি ধরে রাখছি; আর চার হচ্ছে আমি এর মধ্য দিয়ে মানবিকতা, শান্তি, সাম্য, প্রগতি, দেশপ্রেমের কথা ছড়িয়ে দিতে পারছি অনেক মানুষের মধ্যে, অনেকটা সহজে ছড়িয়ে দিতে পারছি। এবং আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এটা করতে গেলে যে পড়াশোনাটুকু, যে চিন্তা ভাবনাটুকু করতে হয়, এ দিয়ে একটা গভীরতা সম্পন্ন চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। সমাজে সবচেয়ে বড় অভাব এখন তৈরি যেটা হচ্ছে, সেটা হচ্ছে চিন্তাশীল মানুষের অভাব। মানুষ চিন্তা করতে চায় না, মানুষ খুব দ্রুত এটা ছেড়ে ওইটা টপকাতে চায়। বাজার, অর্থনীতি, প্রতিযোগিতা, এর মধ্যে চিন্তাশীল মানুষের খুব অভাব। তো যারা নিমগ্ন থাকছে কবিতায়, আবৃত্তিতে, তাদের মধ্যে অন্তত চিন্তাশীলতাটা তৈরি হচ্ছে। কেননা এটা করতে গিয়ে তাকে কিছু পড়াশোনা করতে হচ্ছে, এই যে কুশল চৌধুরীর মতো কিছু প্রাজ্ঞ মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, কিছু শিখতে চেষ্টা করতে হচ্ছে, গভীরতাগুলো তৈরি হচ্ছে, নিমগ্নতা, মানবিক নিমগ্নতা, মানবিক গভীরতা, এটা তৈরি হচ্ছে। তো মোটামুটি এই হলে আমার মনে হয় যে এইগুলো যারা চাইবে তাদের মনে প্রশ্নটা বোধহয় জাগবে না। আর আমি অনেক সময় বলি, আর সব বাদ, এটা আমার একলা থাকার উপায়, এটা আমার একলা থাকার উপায়, এটা আমার বেঁচে থাকার একটা অবলম্বন। আমি অনেক বিষণ্ণতায় কোথায় যেতাম, আমি অনেক অধপতন, মানে যখন চতুর্দিকে অনেক না পাওয়া দেখি, বঞ্চনা, পিছলে পড়া দেখি, তখন কোথায় গিয়ে দাঁড়াতাম? এখানেই তো, এটা আমার দাঁড়ানোর জায়গা, হ্যাঁ, এটা একটা অবলম্বনের জায়গা। তো কাজেই আর কি লাগে, আর তো কিছু প্রয়োজন হয় না। এই আসলে আর কিছু লাগে না, আবৃত্তি শুনবো আপনার কাছে। আচ্ছা, আমি জানি না, আমি বললাম না আজকে একটু গলায় খুব চাপ দিয়ে কথা বলতে হচ্ছে, তবু ঝুঁকি নিয়ে ওই চাপ দেওয়া টাইপের একটি কবিতা বলার চেষ্টা করছি। যখন আমরা এত বছর পরেও স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের, অপশক্তিদের কিছু কিছু কর্মকাণ্ড দাম্ভিকভাবেও করে বেড়ানোর দুঃসাহস পেতে দেখি, এবং তার বিরুদ্ধে আবার প্রতিবাদ দ্রোহ দেখি, তখন একটি কবিতা মনে পড়ে আসাদ চৌধুরীর, বারবারা বিড়লারকে। তো সেটি আমি বলছি। এই যুগেও বারবারা বিড়লাররা আছে, অর্থাৎ একটা বিবেকেরই তো নাম। তো সেই বিবেকের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলি আর কি। বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমারও একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়। অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সর মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার,
আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবেন। বারবার এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয়ে দেখে সুক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও সাহিত্যকে ধর্ষণ করার পূর্বে, দর্শন ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। অনেক ধন্যবাদ। জীবনানন্দ ঠাকুরের কাছে যাই। পড়লাম আমি, সেজন্য কবির কাছে এবং শ্রোতাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি। দু একটি শব্দ একটু একটু ভুল বলেছি শেষে। হ্যাঁ, কবিতা শুনুন। হ্যাঁ, জীবনানন্দ ঠাকুর আমাদেরকে আমি অঙ্কুর নিয়ে আন্তরিকভাবে দুঃখিত, বিদ্যুৎ বিভ্রাটের কারণে হুট করে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা তারপরেও অঙ্কুর নিয়ে চেষ্টা শুনছিলাম, করেছি সেটাই শুনি আবার। দ্রুত আসার জন্য, ফিরে আসার জন্য। হ্যাঁ, হ্যাঁ। অঙ্কুর নিয়ে তাহলে কথা না বাড়িয়ে আগে অঙ্কুরটা শুনে নিই। অঙ্কুর লিখেছেন আমার গুরুজি শ্রী রাখাল কিশোর ঠাকুর। কাল যে শিশুটি ভূমিষ্ঠ হবে সে আজ জানে না এই রহস্যময় পৃথিবীর ব্যাপারে। তার জন্য কি অপেক্ষা করছে আগামীতে? পুষ্প উদ্যানের সুবাতাস নাকি ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস, নাকি দেবতার নৈবেদ্য সাজানো মধুর সঙ্গীতে শাঁখ শঙ্খ আর ঘণ্টা বাজিয়ে দুই হাত বাড়িয়ে আছে ধরণীর সুশীতল স্নেহাতুর মমতার হাত। হতে পারে এমনও অপেক্ষা করছে ধূসর মরুর শ্বাসরোধ করা উত্তপ্ত বালুঝড়, আর অমানিসায় ঘেরা অনিশ্চিত প্রতীক্ষার ভয়াল রাত। তবুও সৃষ্টির অমোঘ নিয়মে অঙ্কুরিত হবে জীবনের স্পন্দন। তা সে থেমে থাক, নয়তো এগিয়ে যাক নিশ্চিত অনিশ্চিত যুদ্ধের ময়দানে। যন্ত্রণায় কাতর জরাজীর্ণ আর ভয়াল মৃত্যুর মাঝেও তাই জীবন এগিয়ে চলে এক যুদ্ধের এক টুকরো হাসির সন্ধানে। অঙ্কুরেই বিনাশ না হয় যাতে, তার জন্য অঙ্কুরোদ্গমনের আগেই সেচ আর জৈব সারের সাথে পরম মমতায় চারাটিকে গড়ে তুলতে হবে সতেজ করে রৌদ্রের উত্তাপে, যেন নিয়তি ছুটে চলে তার দিকে। কালের স্রোতে ভেসে যায় নতুন প্রজন্মে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে খুব স্বল্প আহ, সময়ের মধ্যে কবিতাটি আহ, চলে এসেছে কাছে, যার কারণে হয়তো পাঠে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যার তবু জন্য স্বল্প সময়ের ভেতরেও ক্ষমা চেয়ে অঙ্কুরের নিচ্ছি। জন্য আহ, একটি কবিতা প্রস্তুত করে নিয়ে এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই সিথির কাছে এই যাই। ক্রেডিটটা আমার নয়, এই ক্রেডিটটা আমার সোহেব, গুরুজির, হ্যাঁ, শ্রী রাখাল ঠাকুরের। হ্যাঁ, কারণ উনি এত স্বল্প সময় দিতে পারবেন এটা আমি আমাকে মানে ভাবতেই পারিনি। আধা মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কুশল ভাই। আধা মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সত্যিকার অর্থে আমরা সেই আহ, ঠাকুর মশাইকে প্রণাম জানাই, যিনি স্বল্প সময়ে আহ, আমাদের অঙ্কুর সম্পর্কে বা সামগ্রিক অর্থেও সেই ছোটদের বা সেই বীজ থেকে যে বড় আহ, গাছ তৈরি হবে, বৃক্ষ তৈরি হবে, তাদের কথা উনি লিখেছেন। অঙ্কুরের পক্ষ থেকে, ফরিদপুর অঙ্কুরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। হ্যাঁ, শোয়েব। আমরা সিথির কাছে চলে যাব, সিথির আবৃত্তি শুনবো। হ্যাঁ, শোয়েব বলো। আসলে অনেকক্ষণ ধরেই আমার মন উসখুস করতেছে একটা কথা বলার জন্যে। আহ, আমার জন্ম কিন্তু ফরিদপুরে। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটাও ফরিদপুরে। যদিও বড় হওয়ার পর গোপালগঞ্জে চলে আসছি, তো
তো সেই ফরিদপুরের একটা সংগঠন অঙ্কুরের সাথে এরকম একটা আয়োজনে আমার যেন খুব একটা খুশি খুশি একটা ভাব লাগছে, যে অন্যরকম একটা আনন্দ। যাই হোক, আমি আবৃত্তি করছি মহাদেব সাহার লেখা আমি কি বলতে পেরেছিলাম। আমার টেবিলের সামনের দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টানানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা ১৭ই মার্চে এবছর শেখ মুজিবের জন্মদিনে এক মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ আমার দেয়াল ব্যাপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় পরিস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রমগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাই, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আমি কখনো এমন গভীর ও জলভয়ানত দেখিনি আকাশকেও। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলুথালু চুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝড়ো হয় কাপা দামাল নিসর্গ চিরকাল, তার ওই চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ যেন। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির, অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবারে কেঁপে ওঠে। দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একটি হাতের আঙুল আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম ৬৯-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা ৭০-এর পল্টনে আরেকবার ৭১-এর ৭ই মার্চের বিশাল জনসভায়। দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠেছেন। এমন সময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এখনই হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলার চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমলে শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। ধন্যবাদ। কবিতাটা অনেক বড়, কিন্তু যেহেতু অনেক বড় আমি সংক্ষেপে এটুকুই করলাম আজকে। অনেক ধন্যবাদ সিদ্ধিকে। আহ আমরা ১ ঘন্টা ১৭ মিনিট পার করেছি। আমরা ১.৫ ঘন্টার আয়োজন শেষ করতে চাই। আমরা তার মানে বাকি সকলের কাছ থেকে একটি করে কবিতা শুনলেই আমার ধারণা যে আমরা সময়ের শেষের কাছে পৌঁছে যাব। আমরা রনি ভাইয়ের কাছে আসি, রনি ভাইয়ের কবিতা শুনি। শুভেচ্ছা নিবেদনের অবলম্বন হচ্ছেন কবি হুমায়ুন আজাদ। তার ভাষায় বলছি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম,
ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাঁও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। নিশ্চয়ই আপনি যাবেন না, শেষে আপনার কথা আছে আরো। আমরা জীবনানন্দের কবিতা শুনে আসি। ধন্যবাদ সৈয়দ ভাইকে। আমি এবার একটু ভিন্ন ধর্মী পরিবেশন করতে চাই। যেহেতু আমরা অঙ্কুরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেও আজকের আয়োজন, তাই আগস্টের শোক কাটিয়ে আমি একটু ভিন্ন ধরনের পরিবেশনা করছি। এবার পরিবেশনায় রয়েছে পূর্ণেন্দু পত্রী স্যারের কথোপকথন একের ভূমিকাটুকু পাঠ করে শোনাচ্ছি। একদা কলকাতা নামের এই শহরে শুভঙ্কর নামে ৪৫ বছর বয়সী এক সদ্যজাত যুবক ভালোবেসে ফেলেছিল নন্দিনী নামের এক বিদ্যুৎ শিখাকে। গেরিলা যুদ্ধের মতো তাদের গোপন ভালোবাসাবাসীর নিত্য সঙ্গী ছিলাম আমি। আর নিজের খাতায় রোজ টুকে রাখতুম তাদের আবির মাখানো কথোপকথন। সেই শুভঙ্করের বয়স এখন ৫০। সেই নন্দিনী হয়তো এখন বন্দিনী নিদারুণ কোন সুখের সোনার পালঙ্কে। ওদের মাঝখানে নদী আর খেয়া দুটোই গেছে হারিয়ে। একবার ভেবেছিলুম ঝড়ের অন্ধকারে উড়িয়ে দিই টুকরো এই সব কাগজগুলো। পরে মনে হলো যারা ভালোবেসে জ্বলে জ্বলে পৃথিবীর দিগন্তকে রাঙিয়ে দেয় ভিন্ন এক গোধূলির আলোয়, তাদের সকলেরই অনেক আপন কথা, গোপন কথা রয়ে গেছে এর ভিতরে। এমনকি আমার মৃত্যুর পরেও যাদের রক্তে শুরু হবে তুমুল শ্রাবণের চাষবাস, তাদের মুখগুলো ভেসে উঠল চোখে। অগত্যা ছিন্ন ভিন্ন ওই সব কাগজগুলোকে হেলা ফেলায় মরতে দিতে পারলাম না আর। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জীবনানন্দকে। আমরা স্মৃতির আবৃত্তি শুনব। করতে চাচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে। কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা। পাপ। সাম্যের গান গাই, যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এই পাপ মুলুকে পাপ করেনি কো কে আছে পুরুষ নারী? আমরা তো ছাড়, পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পদ দিয়া পশে স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ঝুড়িতে পূর্ণ করেছে যবে। বিশ্ব পাপ স্থান, অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো। এটুকুই করলাম। যেহেতু এটা অঙ্কুরের একটা জন্মবার্ষিকী এরকম উপলক্ষে একটা আয়োজন, জানি না কেমন লাগবে কাজী নজরুল ইসলামের রচিত। আরো কিছু যুক্ত করতে চাচ্ছেন? আপাতত এটুকুই থাক। আচ্ছা, আহ, অনেক ধন্যবাদ সেটিকে। আমি একটুখানি নজরুলের শূন্যতা অনুভব করছিলাম, কারণ নজরুল প্রয়াণ দিবস গেল। এই সময়টাতে নজরুলকে কেউ কোনোভাবে করবেন, মনের ভেতর থেকে এই চাওয়াটা ছিল। রনি ভাইকে থামতে বলেছিলাম এই কারণে যে যদি শেষ পর্যন্ত কেউ না করে তাহলে রনি ভাইয়ের কাছ থেকে
নজরুল শুনতে চাবো। সিথি সম্ভবত রনি ভাইকে একটু বাঁচিয়ে দিয়েছে। কিন্তু রনি ভাই শোনাতে চাইলে আমরা নজরুল শুনতে চাই রনি ভাইয়ের কাছে। রনি ভাই কি একটা নজরুলের কিছু শোনাবেন আমাদেরকে? এটা কিন্তু রবীন্দ্রনাথেরও মৃত্যু বার্ষিকীর মাস। রবীন্দ্রনাথও এই মাসেই মারা গেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ঠাকুর প্রয়াণ দিবস আগস্ট, আমাদের প্রয়াণ মাস। শামসুর রহমানও মারা গেছেন। অনেকেই আমরা আগের শামসুর রহমানও অনুষ্ঠানগুলোতে মারা তাদের গেছেন। কবিতা পড়েছি, কিন্তু নজরুল একেবারে শেষ সময় গেলেন একদমই। আহ অতি সাম্প্রতিক একেবারে নজরুলের প্রয়াণ দিবস গেল। রনি ভাইয়ের মাইক্রোফোনটা মিউট আমার কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, না না আচ্ছা। না, আমার আমার এখান থেকে। তো ওই যে হুমায়ুন আজাদেরও মৃত্যুবার্ষিকী গেল, শামসুর রহমানের গেল, তারপরে তো 15ই আগস্ট গেল, তারপর হ্যাঁ রবীন্দ্রনাথের গেল। সেগুলো হ্যাঁ আমরা অনুষ্ঠান করেছি কিছু, এবং সেই অনুষ্ঠানগুলোতে পড়া হয়েছে, পড়া মাস জুড়েই তো হচ্ছে নানান কিছু। নজরুলের খুব সাম্প্রতিক ছিল, সেটা আমিও ভাবছিলাম যে নজরুল কবিতা আমরা কেউ না কেউ তো করবোই। রোকেয়া জামান সিথিকে ধন্যবাদ নজরুলের একটি কবিতা বলার জন্য। তো আমিও একটি বলি, এটা আমার ধারণা এই দিয়ে আমরা শেষ করি না, তারপরে হ্যাঁ, একটু সোহেব এবং কুশল ভাইয়ের কথা শুনে আমরা শেষ করে ফেলি। আমি হ্যাঁ, আর কথা না বলি, কবিতার আগে আমি কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখন আর কথা খুব বেশি বলার কিছু নেই, শুধু ধন্যবাদ জানানোর, এবং ধন্যবাদ শুধু নয়, আগামী দিনগুলোর জন্য মন থেকে শুভকামনা জানানোর, পাশে থাকার অঙ্গীকার জানানো। কারণ আমরা সবাই মিলে আমরা আসলে এক, আমরা কেউ কাউকে এটা অনুরোধ করার কিছু নাই। শোয়েব আমাকে যেমন বলছিল যে অমুক দিন সময় দিতে পারবেন কিনা, আমার কথা হচ্ছে দিতে পারবো কি না পারবো এটা প্রশ্ন সাপেক্ষ নয়, মানে অমুক দিন সময় দিতে হবে এভাবেও বলা যায়। কেননা আমরা আসলে সত্যি কথা, যার সঙ্গে যতই ব্যক্তিগত মিথস্ক্রিয়া কম থাকুক, ভৌগোলিক দূরত্ব থাকুক, যাই থাকুক, আমরা যদি মনেই করি যে আমরা সহজন এবং একটা উদ্দেশ্যের সহযাত্রী, তাহলে দাবি নিয়ে একের পরে মানে একের প্রতি অন্যের কথা বলতে পারা উচিত, এবং সেটা আমাদের মানাও উচিত। এবং এখানে কোনো উপর নিচ, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল ভেদাভেদ করার কোনো জায়গা নেই, কিচ্ছু না। পরস্পর সহকর্মী, এবং সেভাবে করেই যেন আমরা সামনের দিনগুলো আরো আরো ভালোর দিকে যেতে পারি, নতুন আরো অন্য প্রজন্মকে নিয়ে। তো এই আশা রেখে আমি কবিতাটা বলছি কাজী নজরুল ইসলামের, এটাও দেশের বন্দনা, কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পড়ে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে মেঘচিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। অনেক ধন্যবাদ রনি ভাইকে। আমরা সভাপতি কুশল ভাইয়ের কাছে চলে যাব। কুশল ভাইয়ের কথা শুনে আমরা আজকের মতো শেষ করব। কুশল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। মীর মাসুর জামান রনি অফিস থেকে এসেই অঙ্কুরের এই অনুষ্ঠানে প্রবেশ করেছে। তার এই মানে কি বলবো, যে এই ডেডিকেশন আমাদের মতন যারা কাজ করি সবাইকে অনুপ্রাণিত করবে। আছেন জীবনানন্দ ঠাকুর, যার গুরু তার বাবা নিজেই, এবং তাৎক্ষণিকভাবে আজকে সকালেই বোধহয় অঙ্কুর ফরিদপুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলছে এই কথা শুনে
তিনি অঙ্কুর নিয়ে একটি কবিতা রচনা করেছেন। আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই গুরুকে। আর আছেন রোকাইয়া জামান সিঁথি, যিনি ফরিদপুরেরই একজন। আমরা মনে করি, আমিও যেমন গোপালগঞ্জের, আমি নিজেকে মনে করি আমার জন্মস্থান গোপালগঞ্জ। তো যাক, মিথস্ক্রিয়া আমাদের ভিতরে হয়তো জানাজানি ছিল না, এই মিথস্ক্রিয়াটা আমাদের ভিতরে আছে, যেটা রনি বলছিলেন। আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি, সে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। আমাদের সবসময় তো সুদিন যায় না, দুর্দিনও আসে। এখন যেমন দুর্দিন চলছে সারা বিশ্বব্যাপী, আবার সুদিনও আসবে। আমরা সুদিন এবং দুর্দিনে সবাই যেন সবার পাশে থাকতে পারি, সবাই যেন সবাইকে সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমরা যে অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র, অঙ্কুরের প্রতিষ্ঠা বার্ষিকী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, সাথে আবার এই আগস্ট মাস, শোকাবহ আগস্ট, সেই শোকের মাসে আমরা অনুষ্ঠান করছি, সব মিলে আমরা যেন একটা সাগর মন্থনে নেমেছি আর কি। তো কতদূর পারছি জানি না এই সাগর মন্থন করতে, কারণ বঙ্গবন্ধুর মতন একজন মানুষকে যে না জানা, দুই এক কথায় আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সময় আসলে তুলে আনা কঠিন। এবং যাদের নাম উচ্চারিত হয়েছে এখানে, রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রহমান, হুমায়ুন আজাদ সহ, জীবনানন্দ তো আছেই, জীবনানন্দ দাশ, এরকম যারা আছেন আমাদের প্রাজ্ঞজন, বাঙালির এই সংস্কৃতিকে উজ্জীবিত করতে, সাহিত্যকে উজ্জীবিত করতে যারা জন্মেছিলেন এবং করেছেন অনেক, তারা বাংলা সাহিত্যের জন্য, বাংলা সংস্কৃতির জন্য, সবাইকে জানিয়ে, তাদের এই মানে মৃত্যুবার্ষিকী অনেকেরই গেছে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে, সেই সাথে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যারা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, বিশেষ করে রনি এবং আমার গোপালগঞ্জের 2 ভাই বোন জীবনানন্দ এবং সিথি, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শোয়েব অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ। একটুখানি বলি যে রনি ভাই যেই আবদারের করবার মতো কথা প্রেক্ষাপট বলছিলেন, বিষয়টা তো তাই ঘটেছে। আজকে অনুষ্ঠান রাত 8টায়, গতকালকে দুপুরবেলা আমি রনি ভাইকে বলেছি যে আজকের দিনটা তার ফ্রি আছে কিনা জানতে চেয়েছি। মানে এখন তো অনলাইনে সবারই প্রায় প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান থাকছে। আজকে রাতে 8টা থেকে তার কোনো শিডিউল আছে কিনা এটি জানতে চেয়েছি, এবং তারপরে অনুষ্ঠানে থাকতে হবে একরকম আবদারি করে ফেলা। মানে মাত্র 24 ঘন্টারও কম সময় আগে জানিয়ে, 24 ঘন্টা আগে জানিয়ে একটি অনুষ্ঠানে ডাকা খুব শোভন তো না, তাই একটু ভদ্রতা করেও ডাকতে হয়। সেটা সত্যি, কিন্তু আমাদের ওই আবদারের জায়গাটা আসলে আছে পরস্পরের, এই জন্যই আমরা সাহস করি যে এতটুকু সময় আগে ডাকলেও পাবো। যদি তার ওই সময় আর কোনো শিডিউল না থাকে, তাহলে তিনি আমাদেরকে সময় দিবেন। এই যে বিশ্বাসের জায়গা, সেটি আছে বলেই তো ডাকার ঘটনাটিও ঘটে। রনি ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা দুজন দুজনকে চিনি, জানি, অনেক জায়গায় আমাদের দেখা হয়েছে, কিন্তু খুব যে আড্ডা দেওয়ার সম্পর্ক গড়ে উঠেছে এমনও কিন্তু না। একরকম দুজন দুজনকে চিনি রকম সম্পর্ক। তারপরেও এই আবদার করে, একদিন আগে আবদার করে ডেকেও ফেলেছি। এই জায়গাটি, এই শক্তিটি, ওই যে একটু আগে যে আবৃত্তি করে কি হয় বলছিলেন, আলোচনা হচ্ছিল, সেই আবৃত্তি করে এই সম্পর্কগুলির অধিকারও তো তৈরি হয়। এই অধিকারের জায়গা আর কোনো জায়গায় তো আমরা এইভাবে করে পাবো না। এই সংগঠনগুলি করি বলেই এই অধিকারটিও তৈরি হয়। যারা খুবই অল্প সময়, গোপালগঞ্জকেও আমরা খুব অল্প সময় নোটিসে এনেছি। আমরা শরীয়তপুর জেলাকে
যোগাযোগ করতে চেষ্টা করছি, এখনো ঠিক বুঝতে পারছি না কি কারণে তাদেরকে পাওয়া যাচ্ছে না। এর পরের পর্বটি আমরা শরীয়তপুর জেলাকে নিয়ে করবার চেষ্টা করব, এবং তারপরে আমরা ফরিদপুর জেলার আবৃত্তি শিল্পীদেরকে নিয়ে করব এবং ছোটদের নিয়ে করব। ছোটদের নিয়ে যখন করব সেই পর্বের কোনো একটা পর্বে রনি ভাইকে আমরা আবার সঙ্গে চাবো। ছোটদের নিয়ে আয়োজনের সাথে যারা ছোটদের নিয়ে কাজ করেন তাদেরকে আমরা সাথে পেলে মনে করব যে ছোটরাও হয়তো তার কাছ থেকে কিছু নেয়ার মতো সুযোগ পাবেন হয়তো। ছোটদের নিয়ে কোনো একটা পর্বে রনি ভাইকে আরো একবার আমরা চাবো। সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা ছিলেন, সাথে ছিলেন, আছেন, তারা ভবিষ্যতেও থাকবেন আশা করি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়। শুভরাত্রি।